এই আপনার মাথা ঠিক আছে? কখন থেকে আজে বাজে কথা বলেই চলছেন। ৩,০০০ টাকার জুতার জন্য কি আমি এখন ৫ লাখ টাকা চাইব নাকি? আর এত টাকা দিয়ে আরিফ ভাই তো ১,০০০টা জুতো জোড়া কিনতে পারবে। আর আপনার এই বুদ্ধির যেন আমার ৫,০০০ টাকাও হারাতে হবে। মায়াকে টাকার প্রতি কোনো রকম আকৃষ্ট হতে না দেখে অবাক হয় আসিফ। পরে মায়ার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে ওঠে, ভাবি আপনি একবার চেয়ে দেখুন, হয়তো টাকা ঘরে আপনার সামনে হাজির হয়ে যেতে পারে। আসিফের কথা মায়া হৃদের দিকে রেগে তাকিয়ে বলে ওঠে, আচ্ছা এই লোকটা এমন কেন? সেই কখন থেকে টাকা টাকা করেই চলছে। আজব পাবলিক। আমি এত টাকা দিয়ে আমি কি করব বলুন তো? আর এই লোকটা পাগল পাবলিক নাকি? কথাগুলো শেষ করে মায়া আসিফের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে হনহনিয়ে হেঁটে আগের অবস্থানে চলে যায়। হৃদ মায়ার যাওয়ার দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আসিফ হা হয়ে তাকিয়ে থেকে সেই দিকে। আসিফ এতদিনে বুঝতে পারছে হৃদ কেন মায়ার জন্য এতটা পাগলপাড়া হয়ে থাকে সবসময়। হৃদের এত শত হাজার হাজার কোটি টাকার সত্ত্বেও মায়া তাতে বিন্দুমাত্র খেয়াল নেই। সে নিজের মতো করে আছে। সাথে মায়ার চেহারা যেন আলাদা একটা কিউটনেস ভাসে, সবাইকে পাগল করার মতো। আর এজন্য হৃদ মায়াকে এতটাই চাই, যা আজ কথা বলে আসিফ বুঝতে পারে। হয়তো হৃদও তাই চাইছিল যে আসিফ বুঝতে পারুক মায়াকে কেন হৃদ এতটা পছন্দ। তাই তো আসিফ এতটা সময় মায়ার সাথে কথা বলেছে, অথচ হৃদ একটু রিয়াক্ট করেনি। এটা নিয়ে আসিফের কথাগুলো ভেবে হৃদের দিকে তাকায়। পরে প্রশ্নসিক্ত কণ্ঠে বলে উঠে, ভাই আপনি ভাবি সততা আর সৎ চরিত্রের জন্য হয়তো ভালোবাসতে বাধ্য হয়েছেন ভাবিকে, তাই না? আসিফের এমন কথায় হৃদ মায়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, আমি আমার বইয়ের সব কিছুতে আকৃষ্ট। হাসি, কান্না, পাগলামো, বোকামি, কথা, আচরণ সব কিছুতে। হৃদের এমন কথা মানে আসিফ বুঝতে পেরে মুহূর্তে চুপ হয়ে যায়। আসিফ ভালোবাসা যে মানুষকে কতটা বদলাতে পারে সেটা হৃদকে দেখে বুঝতে পারে। আসিফ আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে হৃদের পাশে। আসিফ চুপ হয়ে গেলে চুপ থাকতে পারছে না মায়ার চাচাতো বোনেরা। ওরা সবাই পরপর দিকে দেখে অনেকটা পাগল পাড়া হয়ে যায় হৃদের জন্য। মায়া বিয়ে হয়েছে সেটা জানে, কিন্তু কার সাথে হয়েছে সেটা জানে না। তাই মায়াকে হৃদের সাথে কথা বলতে দেখে ওরা সবাইকে জ্বালিয়ে মারছে হৃদের সাথে একটু কথা বলিয়ে দেওয়ার জন্য। কিন্তু মায়ার চাচাতো বোনেদের এমন পাগলামো মোটেও পছন্দ বলে বারবার এড়িয়ে চলছে তাদের। মায়ার চাচাতো বোনেরা মায়ার কাছে কোনো রকম পাত্তা না পেয়ে সবাই দল বেঁধে চলে যায় হৃদের সামনে। হৃদের সামনে ঘুরঘুর করতে করতে হৃদকে দেখে তাকে আসিফের মেয়েদের এমন দৃষ্টি লক্ষ্য করলে হৃদের সেদিকে কোনো রকম খেয়াল নেই। সে নিজের মতো করে ফোন টিপছে। হৃদ এমন ফোন চালানোর মধ্যে দিয়ে মেয়েগুলো সব হাজির হয় হৃদের সামনে কথা বলার জন্য। কাছ থেকে হৃদের কিলার স্টাইল দেখে সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে, কিন্তু হৃদ একেবারে চোখ তুলে তাকানোর প্রয়োজন বোধ মনে করে না। ফলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে মেয়েগুলোর দিকে এমন হাঁ করে তাকানো মায়া দূর থেকে লক্ষ্য করে। মায়া তার বোনদের এমন ন্যাকামো ভাবটা মোটেও ভালো লাগছে না। সে কখন থেকে তার স্বামীর দিকে কুনজরে তাকিয়ে আছে, আর সেটা সে বউ হয়ে মেনে নিতে পারে না কোনোকালই। তাই মায়া রেগে হনহন করে হেঁটে আসছে তাকে হৃদও আসিফের দিকে। আসিফ মেয়েগুলো ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুচকে বলে ওঠে, আপনাদের কিছু চাইলে বলুন, আমি এনে দিচ্ছি। আসিফের এমন কথা মেয়েগুলোর তেমন কোনো হেলদোল হলো না। উল্টো হৃদকে দেখতে দেখতে তাদের মধ্যে থেকে একজন হৃদকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা আপনি এই সম্পর্কে কি হন না? মানে আমরা সবাই এই খান বাড়ির শালিকা হয় আর কি। এই বাড়ির বউ মায়া আমাদের বোন হয়। মেয়েদের কথা শেষ করার সাথে সাথে হৃদ ফোনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, আর আমি তোমাদের জিজু হই শালিকারা। হৃদের এমন আগুন লাগানো কথা মুহূর্তে যেন সবাই আসমান থেকে পড়ে। মায়া বর এতটা সুন্দর হতে পারে সেটা তাদের চিন্তার ভাবনার বাইরে ছিল। তাই হৃদের কথা তেমন এক বিশ্বাস করতে না পেরে সন্দেহ দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, মানে মেয়েদের এমন কথায় পিছন থেকে মায়া রেগে কটমটো করতে করতে বলে ওঠে, মানে
আমার বর তোদের দুলা ভাই। মায়ের এমন কথায় সবাই চমকে উঠে পিছনে ফিরে তাকায়। মায়া হৃদও মায়ার দিকে তাকায়, বাঁকা হেসে বলে, মায়া ভদ্রতার সঙ্গে মেয়েদের সামনে এনে দাঁড়িয়ে থেকে বলে ওঠে, শুনেছি সব কিছু হয়েছিল শান্তি, এবার যা তো সবার থেকে ভালো লাগছে না। মায়ের এমন রাগের কথা আর কেউ এক মুহূর্ত না দাঁড়িয়ে সবাই যার যার মতো করে চলে যায়। সেখান থেকে সবাইকে চলে যেতে দেখে মায়া রাগী দৃষ্টিতে আসিফের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই আপনার মেয়ের সাথে এত কথা বলার ইচ্ছে থাকলে অন্য কোথায় কি কথা বলুন না, আমার স্বামীকে কেন নষ্ট করছেন আপনি? হই হুল্লো আর সিম্পলের মধ্যে বিয়েটা সম্পূর্ণ হয়। আরিফ ও ফিহার খানবাড়ির সবাই ফিহাকে বিদায় করেছে আরও 4 ঘন্টা আগে। এখন যে যার মতো করে রুমের ভিতর রেস্ট নিচ্ছে আর মায়া হৃদের বিয়ের প্ল্যানিং করছে। ফিহা বিয়েটা সিম্পল হলো, হৃদের বিয়েতে কোনো রকম আপোষ বোধ করছে না কেউ। হৃদের বিয়েটা মূলত হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। হৃদ ও মায়ের বিয়েটা মাত্র আর 1 সপ্তাহ থাকা। হৃদের আদেশ অনুযায়ী সবাই 2 দিন পর পরই চলে যাবে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আর ওখান থেকে মায়ার বিয়ের জন্য সকল কেনাকাটা করা হবে ডিজাইনার দিয়ে। হৃদ সব কিছু ঠিক করে রেখেছে। এরই মধ্যে বিয়েটা যেহেতু হৃদের মত অনুযায়ী হচ্ছে, তাই বাকি সব কিছু হৃদের পছন্দ অনুসারী হবে। খানবাড়ির সবাই এখন যে যার রুমের থেকে বিশ্রাম নিচ্ছে। পরে আবারও প্যাকিং করে হৃদ মায়ের বিয়ের জন্য, তাই এই 2 দিন বিশ্রাম করবে। মায়ার নিজের রুমে বিছানার উপর পা ঝুলে বসে আছে আপাতত। মায়ের চোখে ঘুম নেই। মায়া নিজের বিয়ে নিয়ে হাজারো চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। হৃদকে নিয়ে সাজানো স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে হৃদের হাত ধরে। আর এই স্বপ্নটাই নতুন করে কোনো রকম বাধা চাই না মায়ার। ফুলে ফুলে সাজানো বাসর ঘরে বসে আছে ফিহা। বিগত 2 ঘন্টা যাবৎ আরিফের জন্য অপেক্ষা করতে করতে এখন বসে বসে ঝিমোচ্ছে ফিহা। ফিহা এমন ঝিমানোর মধ্যে দিয়ে ঠাস করে দরজা খুলে রুমে প্রবেশ করে আরিফ। পরে হঠাৎ করে শব্দ করে দরজা আটকে পিছনে ঘুরে দাঁড়ায় দরজার সামনে। দরজা হঠাৎ শব্দ কানে আসতে ফিহা চমকে উঠে ঝটপট নিজেকে ঠিক করে বেড থেকে নেমে উঠে দাঁড়িয়ে পড়ে। ফিহা পরে ধীর পায়ে এগিয়ে এসে আস্তে করে আরিফকে সালাম করে উঠে দাঁড়াতেই আরিফ রেগে কটমট করতে করতে ফিহাকে উদ্দেশ্য করে বলে ওঠে, শোনো, তুমি আমাকে বাধ্য করে বিয়েটা করলে স্ত্রীর অধিকার তুমি কখনোই পাবে না। তুমি সবসময় আমার থেকে নিজেকে দূরে দূরে রাখবে। এই রুমটা ফুলে ফুলে সাজানো থাকলেও তোমার সাথে বাসর তো আমি কোনো কালই করব না। আরিফের এমন কথা মুহূর্তে ফিয়া নিজের মাথায় ঘোমটা ফেলে দিয়ে একটা ভুরু উঁচু করে বলে ওঠে, আপনার কি মনে হয় বাসর করতে বসে আছি আমি? এই নিয়ম শেষ, আমার ঘোমটাও শেষ। আমার আপনার সাথে বিয়েটা হয়েছে সেটা অনেক। আপাতত বাসর করার কোনো ইচ্ছে নেই আমার, তাই এখন থেকে আপনি যেতে পারেন। আমার অনেক ঘুম পাচ্ছে। আমি তুলতে তুলতে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের সময় নষ্ট না করে যান তো ঘুমিয়ে পড়ুন কোথাও। আমার আবার সকালে উঠে অনেক কাজ আছে, বুঝেছেন? নতুন বউ বলে কথা, সবার মন জোগাতে হবে আমার। আমি কি আপনার মতো নাকি শুধু বিয়েটা নিয়ে পড়ে আছি? ফিয়ার এমন কথায় যেন মুহূর্তে আরিফ 7 আসমান থেকে পড়ল। ফিয়ার কথাগুলো শুনে আরিফ হা হয়ে তাকিয়ে আছে ফিহার দিকে। এই মেয়ে কি বলছে এসব? ফিহার কথা অনুযায়ী এই মুহূর্তে আরিফকে বড্ড পাগল টাইপের কিছু মনে হচ্ছে। যে মেয়ে বিয়ে করার জন্য লজ্জাসরের মাথা খেয়ে বড়দের সবাইকে জ্বালিয়ে মেরেছে আর তাকে জোর করে তার বিয়েটা করলো, এখন সে মেয়ে নাকি তার আরিফ প্রতি কোনো রকম ইন্টারেস্ট নেই। আরিফ তো চিন্তা ভাবনা করে রেখেছিল জোর করে বিয়ে করা দায় ফিয়াকে স্ত্রীর অধিকার না দিয়ে দূরে দূরে রাখবে, নিজে থেকে ফিয়াকে জ্বালিয়ে মারার জন্য। কিন্তু এখন তো উল্টো ফিয়া আরিফকে নিজে থেকে দূরে দূরে রাখছে। বিষয় কোথা থেকে কি হচ্ছে কিছুই বুঝতে না পেরে ফিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে আরিফ। এই মুহূর্তে আরিফের মনে হচ্ছে ফিয়া আরিফের নিজের জালে ফাঁসানোর জন্য ভয়ঙ্কর টাইপ প্ল্যানিং করে রেখেছে কিছু। আর সেই প্ল্যানিং থেকে বাঁচার জন্য আরিফের মনে মনে শপথ গ্রহণ করে যে কখনোই সে ফিয়া পাতে পা রাখবে না আর ফিয়া থেকে নিজেকে সর্বদা দূরে দূরে রাখবে। কথাগুলো এক মনে আরিফ ভেবে নিয়ে ফিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে চুপচাপ। ফিয়া আরিফের শুয়ে পড়তে দেখে সেও
হেলতে দোলনাতে বেটে গিয়ে শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। ফিয়া শুয়ার পরপরই খানিক বাদে একটা চোখ খুলে আরিফকে দেখে নিয়ে একটা ভেংচি কেটে পিছনে ঘুরে চুপচাপ শুয়ে পড়ে আবারও। শীতের সকাল, সময়টা 5:30 কি 6টা হবে। শীতের সকালে হালকা হালকা মিষ্টি বাতাস জানালার পর্দা ভেদ করে ফাঁকে ফাঁকে এসে ছুঁয়ে যাচ্ছে ফিয়া এবং আরিফের শরীর। এমনিতে হাড় কাঁপানো শীত, তার উপরে আবার ঠান্ডা বাতাস, সব মিলিয়ে মনোরম পরিবেশে আরিফ ও ফিয়া একে অপরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে চাদরের ভিতর ঘুমিয়ে আছে পরম শান্তিতে। একে অপরের জড়িয়ে ধরা অবস্থা ঠান্ডা বাতাস এসে ফিয়ার ফেজে ছুঁয়ে যাচ্ছে বারবার। সাথে ফিয়া কপালে থাকা ছোট ছোট চুলগুলো বেশ বেহায়া, সাথে ফিহার নাকে মুখে আসতে পড়ছে বারবার। এতে করে ফিহা বেশ বিরক্ত নিয়ে বারবার কপাল কুঁচকাচ্ছে বেশ সময় ধরে। এমনটা করার পর হঠাৎ করে ফিহার ঘুমের মধ্যে কেঁপে ওঠে পেটের মধ্যে শীতল হাতের স্পর্শ পেয়ে। ফিহা ঘুমের মধ্যে হঠাৎ করে নিজের শাড়ি বেদ করে পেটের মধ্যে হাত ছোঁয়া পেতে কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায় ফিহার। নিজেকে বেশ ভারী ভারী মনে হয়, চোখ বন্ধ করা অবস্থা হালকা নড়াচড়া করতে চায় ফিয়া, কিন্তু কারো কাছে নিজের বন্দি মনে হওয়ায় বিরক্ত নিয়ে আস্তে আস্তে চোখ তুলে তাকায় ফিহা। চোখের সামনে বেশ অপরিচিত রুম লাগায় ফিহা কপাল কুঁচকে তাকায় চারপাশে। ফুল দিয়ে বেশ সাজগোজ রুম থাকায় মুহূর্তে মনে পড়ে যায় আরিফের সাথে নিজের বিয়ের কথাটি। নিজেকে স্বাভাবিক রেখে হামি তুলতে তুলতে উঠে যাবে, কিন্তু কিছু একটা সাথে বাধা হয়। উঠতে না পেরে ঠাস করে আবার শুয়ে পড়ে নিজের বালিশে ফিহা। শোয়ার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পাশে ফিরে তাকাতেই চমকে ওঠে। চোখ দুটো বড় বড় হয়ে যায়, কারণ আরিফ ফিহাকে আষ্টেপৃষ্টে নিজের সাথে জড়িয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। ফিহা আরিফকে নিজের সাথে দেখে অনুভূতি হয়ে মনে করতে থাকে, আরিফ তো কাল রাতে সোফার উপর ঘুমাচ্ছিল, তাহলে এখন ফিয়ার সাথে কি করে বেডে এসে ঘুমাচ্ছে। ফিয়ার কথাগুলো মনে মনে ভেবে নিয়ে চোখ তুলে তাকিয়ে আরিফের দিকে পড়ে। আরিফকে নিজের সাথে দেখে মুহূর্তে খুশি হয়ে হালকা হেসে চুপিসারে আরিফের কপালে আলতো করে চুমু খেয়ে নেয় আরিফের অগোচরে। পরে কিছুক্ষণ আরিফের দিকে তাকিয়ে থেকে আবারও আরিফকে দেখানোর জন্য নিজের ফেসের মধ্যে কৃত্রিম রাগ নিয়ে ফিহা আরিফকে হালকা ধাক দিতে দিতে বলে ওঠে, এই যে শুনছেন সুবিধাবাদী লোক, আমাকে ছাড়ুন বলছি, আমি উঠব। এই যে। ফিহা এমন লাগামহীন ডাকে আরিফ বিরক্ত নিয়ে নড়ে চড়ে উঠে আস্তে আস্তে ঘুম থেকে পিটপিট করে নিজের চোখ খুলে তাকায় ফিহার দিকে। ফিহা আরিফকে চোখ খুলতে দেখে খেয়ালি করে বলে ওঠে, এই তো মশাই, উঠে পড়েছি ঘুম থেকে। তা জনাব, আমাকে ছাড়বেন নাকি আরও জড়িয়ে ধরে ঘুমার ইচ্ছা আছে আপনার? ফিয়ার এমন কথা মুহূর্তে আরিফ নিজেকে এক পলক দেখে নিয়ে ধূর ফুরে উঠে বসে শুয়ে থাকে। পরে ইতিহস্ত বোধ করতে করতে দ্রুততার সঙ্গে দাঁড়িয়ে বেড থেকে পড়ে অপরাধীর চোখে ফিহাকে এক পলক দেখে নিয়ে আমতা আমতা করতে করতে বলে ওঠে, আমি ইচ্ছে করে বেডে এসে ঘুমাইনি, আসলে আমি সোফায় ঘুমাতে পারি না, তার মধ্যে রাতে এসে বেডে একপাশে ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু কখন তোমার কাছে গিয়েছি সেটা বলতে পারি না, সরি এমনটা হওয়ার জন্য। আরিফের কথাগুলো শুনে ফিহা উঠে বসতে বসতে বলে ওঠে, সরি সরি বলি হবে জনাব, আমার তো মনে হচ্ছে আপনি সুন্দরী বউ রেখে সোফায় ঘুমাতে চাইছিলেন না, তাই আমি ঘুমানোর পর চুপি চুপি আমার পাশে এসে ঘুমিয়ে পড়েছিলেন আমাকে জড়িয়ে ধরে। কি সত্যি বলছি তো? ফিহার এমন কথা পছন্দ হলো না আরিফের, তাই নিজে ফেসে বিরক্ত নিয়ে বলে ওঠে, তুমি কি বলতে চাইছো আমি ছেঁচড়া? মনে হয় কি আছে, কাজ তো সেটাই মনে হচ্ছে আমার। ফিয়া এমন কথা আরিফ রেগে কটমটো করতে করতে তাতে পাল্টা উত্তরে বলে ওঠে, এই তোমার প্রতি না আমার একটু ইন্টারেস্ট নেই, ওকে? তাই ফালতু বক বক আমার সামনে করো না প্লিজ। আমার বেডে আমি শুভ, কাল থেকে তুমি সোফায় নয়তো নিচে ঘুমাবে, এই বেডে আর তুমি শুতে পারবে না, ব্যাস। আরিফের এমন কথায় খেপে যায় ফিহা। তার রাগান্বিত হয়ে বেডের উপর আরাম করে বসে ভেঙ্গানো সুরে বলে ওঠে, আসছে ব্যাস বলতে, এটা আমার শ্বশুর বাড়ি, তাই আমি এই বেডের উপর ঘুমাবো আর আপনি নিচে ঘুমাবে, শুনছেন? দরকার হলে আপনি আপনার শ্বশুরবাড়ি গিয়ে বেডের ওপর ঘুমিয়ে, এতে আমার কোনো রকম আপত্তি নেই, কিন্তু তারপর আমার শ্বশুরবাড়ি বেডের উপর ঘুমাতে দিব না আপনাকে। ফিয়া এমন খাপছাড়া উত্তর আরিফ সব কিছু গলিয়ে ফেলে, ফ্যাকাচাকা খেয়ে বলে ওঠে, কি
এই তোমার মাথা ঠিক আছে? তোমার শ্বশুর বাড়িটা তোমার হয়ে এসেছে কোথায় থেকে সেই খবর আছে তোমার? আরিফের কথায় ফিয়া নিজে দায়সারা ভাব ছেড়ে বলে উঠে, থাকবে না কেন? আমার শ্বশুর বাবা থেকে এসেছে আমার শ্বশুর বাড়ি, আর কোথা থেকে আবার? আরিফ কি বোঝাতে চেয়েছিল আর ফিয়া কি বুঝতে পারলো? আরিফ তো নিজেকে বোঝাতে চাইছিল, কিন্তু ফিয়া তার উল্টোটা বুঝতে পারায় আরিফ রেগে দাঁতে দাঁত চেপে বলে উঠে, আর তোমার শ্বশুর বাবাটা কার মাধ্যমে এসেছে সেটা জানো তো? ছি ছি, কী বলেন আপনি? জানবো না কেন? আমার দাদি শাশুড়ি থেকে এসেছে আমার শ্বশুর বাবা। আরিফ বারবার নিজেকে বোঝাতে চাইছে ফিয়াকে যে ফিয়া তার শ্বশুরবাড়ি আরিফের মাধ্যমে পেয়েছে, অন্য কারো মাধ্যমে নয়। কিন্তু ফিয়া সেটা বুঝতে না পেরে উল্টো পাল্টা কথা রেগে যায়। আরিফ আর রাগে গজগজ করতে করতে বলে ওঠে, সেটা পিডিয়েট, কখন থেকে আজে বাজে বকবক করছো? এরা সবাই কার মাধ্যমে এসেছে তোমার কাছে সেটা বলছি। আরিফের এমন রাগ দেখে চুপ হয়ে যায় ফিয়া। কিছুক্ষণ দম ধরে থেকে কিছু চিন্তা করে হঠাৎ বলে উঠে, ও ওরা সবাই আমার দাদা শ্বশুর থেকে এসেছে আমার কাছে, কারণ আমার দাদা শ্বশুর যদি আমার দাদি শাশুড়িকে মাকে বিয়েটা না করতো তো আমার শ্বশুর বাবা ও শাশুড়ি মাকে পেতাম না আমি, তাই উনি সবাইকে আমার কাছে এনে দিয়েছেন। ঠিক বলিনি আমি? সেটা পিডিয়েট, সত্যিটা বললেই লাগে আপনার, আমি সব বুঝি। ফিয়াকে গাল ফুলাতে দেখে আরিফ রেগে ব্যঙ্গ করে বলে উঠে, ও এত সত্যবাদী মানুষকে নোবেল পুরস্কার দেওয়া হবে আজ। বাথরুমবাসী, তুমি বাথরুমে যাও, গিয়ে নিয়ে এসো তোমার নোবেল পুরস্কার বাথরুম থেকে। আরিফ এমন বাজে ইঙ্গিতে নাক মুক্তি ছিটকে ফিয়ার উচ্চস্বরে বলে উঠেছি। ফিয়ার সাথে সাথে আরিফও ব্যঙ্গস্বরে কপি করে বলে উঠেছি। ডাইনিং টেবিলে বসে আছে মায়ার পরিবারের সবাই। তাদেরকে খাবার সার্ভ করছে ফিহা এবং আরিফের মা। আরিফের মা প্রথমে ভেবেছিল ফিহা বড় লোকের মেয়ে, হয়তো সকালে কখনো উঠবে না। আর বাসার কাজ তো দূরে থাক, কারণ তিনি যখন মেয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিল তখন তিনি ফিয়াকে দেখেছিল। তখন ফিয়ার কথাবার্তা চলাফেরা সব কিছুতে হাই সোসাইটির সাথে মিল রেখে ফিহা আরিফের বউ হয়ে আসলে হয়তো তাদের পরিবেশটা মানিয়ে নিতে পারবে না, সেই চিন্তায় প্রথমে তিনি রাজি ছিল না ঠিক, কিন্তু তিনি তার মুখ প্রকাশ করে মেয়ের সংসারে ক্ষতি হবে ভেবে পরে আবার ফিয়াকে আরিফকে বিয়ে করার জন্য পাগলামো দেখে তিনি আর কিছু বলতে পারেনি, সব কিছু কপালের কাছে ছেড়ে দেয়। কিন্তু আজ সকাল যখন তিনি ঘুম থেকে উঠে ফিয়াকে কিচেন রুমে দেখে কাজের মেয়ের সাথে কাজ করতে, তখন তিনি আরিফের মা ভীষণভাবে চমকায়। পরে আশ্চর্য হয়ে ধীর পায়ে এগিয়ে ফিয়ার দিকে যেতে ফিয়া ওনাকে সালাম করে জড়িয়ে ধরে মেয়ের মতো করে। ফিয়া আচরণে হতবাক হয়ে যায় আরিফের মা। তিনি কিছু বলতে যাবে ওনাকে মা ডেকে এত আপন করে নেয়, কেউ কখনো বললেই না ফিয়া ওনার নিজের মেয়ে না, ছেলের বউ। তিনিও ফিয়ার এমন আচরণে বেশ খুশি হয়ে মায়ের জায়গায় বসা ফিয়াকে। তখন থেকে ফিয়া ওনার সাথে কিচেন রুমে আছেন। অবশ্যই আরিফের মা অনেকবার ফিয়াকে নিজে যেতে বলেছে, কিন্তু ফিয়া সাফ সাফ যেতে না করে দিয়েছে। ফিয়ার কোনো রকম কাজ না পারলেও শেখার চেষ্টা করছে মন থেকে, আর ফিয়া এমন চেষ্টা খুশি হয়ে সহায়তা করছে আরিফের মা। তিনি অবশ্য চায় না ফিয়া কোনো কাজ করুক, কিন্তু ফিয়া এক প্রকার জেদ ধরে কাজ শিখতে চাইছে ওনার কাছ থেকে। এখন সকাল 9টা ছুঁই ছুঁই, সবাই যার যার মতো করে নাস্তা করছে। আরিফের বড় বোনও দুলাভাইয়ের সাথে তাদের 5 বছরের বেবিও আছে আরিফদের বাসায়। এই মুহূর্তে সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাই থাকলে আরিফকে কোথাও দেখা যাচ্ছে না, কারণ আরিফ সবসময় একেবারে রেডি হয়ে নিচে নামে অফিসের জন্য, তারপর নাস্তা করে। সবাই খাওয়ার মধ্যে দিয়ে আরিফ সিঁড়ি বেয়ে নিচে নামতেই ফর্মাল স্টাইলে অফিসে যাওয়ার জন্য কালো স্যুট, কালো প্যান্ট, ভিতরে সাদা শার্ট, গায়ে কোটটা ভাঁজ করে হাতে রাখা। আরিফকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ফিহা কিচেন রুম থেকে হাঁ করে তাকিয়ে থাকে আরিফের দিকে। আরিফ কিলার স্টাইল দেখে ফিহা মিনমিন করে নিজে বলে উঠল, ভাই বোনের দুটোই কিউটনেস, এই ট্যাবলেট খাই নাকি? কি দরকার এতটা কিউট হওয়ার? কিছু কম হলে কি এমন হতো আল্লাহ জানে। যেই দেখি সেই ফিদা হয়ে যায় ওদের প্রতি। ওইদিকে আমার হৃদ ভাই আর ওদিকে আমি, ওদের নিয়ে বড্ড জ্বালায় আছি।
কখন কে জানি দখল করার জন্য হামলে পড়ে। উফ, সব দোষ আমার শাশুড়ি মায়ের। নিজেও কিউটের সাথে ছেলে মেয়েদেরকে কিউট জন্ম দিয়েছে আমাদের জ্বালিয়ে মারার জন্য। কথাগুলো মিনমিন করে বলে ফিয়া এক ঝুলি কষ্ট নিয়ে আবারও কাজ করতে থাকে কিচেন রুমে। আর আরিফ নিচে নেমে ডাইনিং টেবিলের সামনে এসে নিজের চেয়ারটা টানতে টানতে চারপাশে চোখ বুলাতে বুলাতে চেয়ারে বসতে থাকে ফিয়া কোথায় আছে সেটা দেখার জন্য। কিন্তু ফিয়াকে কোথাও দেখতে না পেয়ে কপাল কুঁচকে চেয়ারে বসতে আরিফের মা সামনে থেকে আরিফকে অফিসের জন্য রেডি হতে দেখে কপাল কুঁচকুচ বলে ওঠে, কী রে, আজ কিসের অফিস তোর? তুই অফিসের জন্য রেডি হচ্ছিস কি জন্য? কাল বিয়ে হতে হতে আজ অফিসে যেতে হবে তোর? মায়ের এমন কথায় আরিফ নিজের প্লেট উল্টাতে উল্টাতে বলে ওঠে, বিয়ে করেছি তো কি হয়েছে, আজ কাজ হয় মা। আর তাছাড়া কাল সবাইকে মায়ের বিয়ের জন্য খান বাড়িতে যেতে হবে, পরে আবার সেখান থেকে সুইজারল্যান্ড যেতে হবে আমাদের। এতদিন অফিসে যেতে পারবো না, তাই আজকে সবাইকে কাজ বুঝিয়ে দিয়ে আসবো, যাতে পরে কোনো সমস্যা না হয়। তাই আজ যেতে হবে মা। কিন্তু ফিয়া পাশ থেকে ফিয়া নাস্তার প্লেট হাতে নিয়ে আস্তে আস্তে বলে ওঠে, আমি কি মা, তুমি আছো না আমার সাথে? তোমার আর বাবার সাথে আমার সময় বেশ কাটবে, কিন্তু তাই না বাবা। ফিয়া এমন কথায় চমকে ওঠে। আরিফ পাশে ফিরে তাকায় ফিয়ার দিকে। ফিয়াকে আকাশি কালারের মধ্যে একটা শাড়ি পরতে দেখে আবার এক ধাপ বেশি চমকায় আরিফ। ফিয়াকে কখনো আরিফ শাড়ি পরতে দেখে আজ প্রথম ফিয়াকে আকাশি কালার শাড়িটা পরতে দেখে আরিফের কাছে ফিয়াকে আসমানি পরীর চেয়েও কোনো অংশে কম লাগছে না। চুলগুলো সব ছাড়া পিঠের উপর, শাড়ির আঁচলটা পাকা গিন্নিদের মতো করে কোমরে গোজানো, সব মিলে আরিফকে পাগল করে টাইপে। আরিফ হাঁ হয়ে ফিয়ার দিকে তাকানো অবস্থায় পাশ থেকে আরিফের বাবা ফিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, একদমই ঠিক বলেছ মা, আমার একটা মেয়ে চলে গেছে তো এখন আরেকটা মেয়ে পেয়েছি আমি, আর কখনো চাই না অপূর্ণ রাখবো না আমি। তুই আমার লক্ষ্মী মা। ফিয়ার মাথা হাত বুলাতে বুলাতে বাবা ফিয়ার এমন বন্ধু আচরণ দেখে হাঁ হয়ে থাকা মুখটা আবার হাঁ হয়ে যায় মুহূর্তে। আরিফ এতটুকু বুঝতে পেরেছে ফিয়া প্রথম দিনই সবার মন জয় করে নিয়েছে, সাথে সবাইকে আপন করে নিয়েছে। ফিয়া যেন আরিফের চমকানোর পর চমকে দিচ্ছে, আর সেটা আরিফের চুপচাপ হজম করছে। সে ফিহাকে ভুল বুঝে নিজের থেকে দূরে রেখেছিল। আরিফ ভেবেছিল ফিহা বিদেশি সংস্কৃতিতে বড় হয়েছে বলে সে কখনোই বাঙালি পরিবারের মর্যাদা দিতে পারবে না, আরিফের পরিবারকে কখনো আপন করতে পারবে না। আর মূলত সেই জন্য প্রথম দিন থেকে ফিহাকে দূরে দূরে রাখছে নিজের থেকে, পরিবারের জন্য। কিন্তু আজ ফিহা আরিফকে ভুল প্রমাণ করে দিয়েছে, মুহূর্তে সবাই আপন বানিয়েছে। আর সেটা দেখে আরিফ নিজের ভুল বুঝতে পেরে ভাবতে থাকে ফিয়ার মনের দিক থেকে খারাপ নয়, অবশ্যই সৌন্দর্য মাশাল্লাহ, বউ তো তার সব দিক থেকে মাশাল্লাহ, তাহলে বউকে কেন তার থেকে আর দূরে দূরে রাখবে? আজই না হয় বউয়ের ভালোবাসায় সাড়া দিবে, সে বউকে আপন করে নিবে। আরিফের কথাগুলো এক মনে ভেবে নিয়ে হালকা হেসে বাঁকা চোখে ফিয়ার দিকে তাকায়। ফিয়াকে নিজের খেয়ালে রেখে আরিফ চুপচাপ খেতে থাকে আর বারবার আর চোখে ফিয়াকে দেখতে থাকে। আরিফ খাওয়া শেষ করে নিজের রুমে বসে আছে আধা ঘন্টা ধরে। এতক্ষণে মূলত আরিফের নিজের অফিসিয়াল থাকার কথা, কিন্তু অফিসে না গিয়ে ফিয়ার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছে রুমের মধ্যে। কিন্তু যা জন্য বসে আছে তার কোনো রকম দেখা পাচ্ছে না আরিফ। কিন্তু ফিয়াকে সে ডাকবে সেটা উপায়ও পাচ্ছে না আরিফ, কারণ আজ সকালে কথাগুলো ভেবে তার গাল ফুলিয়ে রেগে বোম হয়ে বসে আছে। আরিফ এমন রাগের মধ্যে দিয়ে ফিয়া গুনগুন করতে করতে রুমে প্রবেশ করে। আরিফকে সোফায় বসে থাকতে দেখে একটা ভুরু উঁচু করে তাকিয়ে থেকে হেলতে দুলতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা হালকা গুছিয়ে নিচ্ছে আর বারবার আরিফের দিকে তাকাচ্ছে আর চোখে, আরিফ কী করে সেটা দেখার জন্য। কিন্তু আরিফকে নিজের দিকে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ফিহা ডোন্ট কেয়ার ভাব নিয়ে আবার চলে যেতে নেয় রুম থেকে। কিন্তু ফিহা রুম থেকে বের হওয়ার আগেই আরিফ উঠে এসে সজোরে টান দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে, সাথে সাথে আকর্ষণীয় ঘটনায়
তাল সামলাতে না পেরে ফিহা ভয় পেয়ে সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলে। ফিহাকে চোখ মুখ খিচকে বন্ধ করতে দেখে শান্ত হয়ে যায় আরিফ। এক দৃষ্টিতে ফিহার ফেসের দিকে তাকিয়ে থাকে চুপচাপ। ফিহা কারো কোনো রকম শব্দ না করে পেরে আস্তে আস্তে পিট পিট করে নিজের চোখ খুলে তাকায়। পরে আরিফকে নিজের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখলে কপাল কুঁচকে বলে ওঠে, কি চাই? শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, কি চাই মানে? বুঝতে পারছো না কি চাই? ফিয়া আরিফের কথা সামনে বুঝতে না পেরে বুঝার বাহান ধরে বলে ওঠে, একদমই না, দূরে থাকুন তো। আমার থেকে রাতের কথাগুলো এখনো ভুলে গেছেন আপনি? এখন কেন আমাকে চেপে ধরেছেন? ছাড়ুন বলছি। আরিফ আরও খানিকটা ফিহার দিকে এগিয়ে এসে নাজুক সুরে বলে উঠে, ছাড়বার জন্য তো ধরিনি। তাছাড়া তুমি আমার কাছে থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছো কেন শুনি? বিয়ের আগে তো বেশ আমাকে জ্বালিয়ে মারতে ভেবে নিয়ে ওর মনে পড়েছে আমাকে জোর করে কিসও করেছিলে তুমি, সেটা মনে আছে? ভুরু নাচিয়ে। আচ্ছা এখন কই গেল তোমার সেই সুপার পাওয়ারগুলো? আরিফের এমন কথা ফিয়া ইতিহস্ত বোধ করে আমতা আমতা করে বলে উঠে, কখন কি হয়েছে আমার কিছু মনে নেই, ছাড়ুন বলছি আমাকে। আরিফ ফিয়ার এমন কথা ফিয়ার কপালে নিজের কপাল ঠেকিয়ে এক হাতে ফিয়ার গালে স্লাইড করতে করতে বলে উঠে, তাই আমার কিন্তু সব মনে আছে। তুমি চাইলে আমি তোমাকে তোমার স্টাইলে মনে করে দিতে পারি। কি বলো, দিব? আরিফের এমন কথা ও কাজে জান যায় অবস্থা। ফিহার নিজের নিঃশ্বাস নিতে না পেরে আটকে আছে, গলা থেমে থেমে বলে উঠে, আমার কিছু মনে করতে হবে না, আপনি ছাড়ুন বলছি আমাকে। ফিয়াকে কাঁপতে দেখে মুহূর্তে নিজের ঠোঁটের সাথে ফিয়াটা চেপে ধরে আকস্মিকভাবে আরিফ এমন কিছু করবে সেটা যেন কখনই প্রস্তুত ছিল না। ফিয়া নিজের দু চোখ বড় বড় হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে দায় জায়গা আরিফের 1 মিনিট কিস করে ফিয়াকে ছেড়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেয়ে বলে উঠে, এখনও যেন এইটুকুই, বাকিটা রাতে পুষিয়ে দেব। কেমন লক্ষ্মী? এখন ছাড়া পাচ্ছ বলে ভেবো না রাতে পাবে ছাড়। রাতে তোমাকে চুল পরিমাণও ছাড় দিব না, বুঝে নিও কিন্তু। আরিফের এমন লাগামহীন কথায় ফিয়া তুমুল লজ্জার শিকার হচ্ছে এক মুহূর্তে। নিজেকে সেই লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য আরিফের প্রাণপণ দিয়ে জোরে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। আর আরিফ কিছুটা দূরে সরে গিয়ে ফিহাকে পিছন থেকে বলে উঠে, পালাও তুমি যতটা পালাতে পারো, কারণ দিন শেষে রাতটা আমার কাছে এসে ধরা দিতে হবে তোমাকে। তখন আমি নিজেও দেখিয়ে নিব কিভাবে পালাও তুমি। সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। খানবাড়িতে বেশ তুমুল আয়োজনের সাথে সবাই উপস্থিত ড্রয়িং রুমে। শুধু উপস্থিত বলতে ভুল হবে, পরিবারের সবাই রয়েছে এখানে মূলত মায়া হৃদের বিয়ের জন্য। আজ সবাইকে সুইজারল্যান্ড যেতে হবে, কারণ বিয়ে আর 4 দিন বাকি আছে। আর কাল থেকে যেহেতু সব ফাংশন শুরু হবে, তাই আজ রাতেই সবাইকে সুইজারল্যান্ড উপস্থিত থাকতে হবে। হৃদের আদেশ অনুযায়ী সাথে মায়া অন্যদের কারো শপিং করে এতটাই অস্থির না হতে বলা হয়েছে হৃদ, কারণ হৃদ নিজেই ডিজাইন দিয়ে সব ব্যবস্থা করে রেখেছেন আগে থেকেই। এখন যেমনটা ভালো লাগবে সেভাবে সব কিছু পাবে ইচ্ছে মতো। হৃদের এমন কথায় কারো আপাতত বিয়ের শপিং নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। তাই আজ সবাই সকালের দিকে খান বাড়িতে উপস্থিত হয়েছে। নিহা ও তার শ্বশুর বাড়ির লোক উপস্থিত, ফিহা, আরিফ ও মায়া, বাবা মা, বোন, দুলাভাই সহ পরিবারের উপস্থিত। খান বাড়ির সবাই সাথে সাথে কাজের লোকগুলোকে হৃদের বিয়ের জন্য নেওয়া হচ্ছে মজা করার জন্য। সবাই হৃদের পার্সোনাল প্লেনে করেই যায় বাংলাদেশ থেকে। আর সবাইকে গাউন্ড করার জন্য আশিকসহ 30 জন বডিগার্ড দেওয়া রয়েছে পরিবারের সবার সাথে। আর হৃদের সাথে যাবে হেনা খান, আরাফ খান ও মায়া। আর ওদের গাইড করার জন্য থাকবে আসিফ এবং বাকি 10 জন বডিগার্ড। এই মুহূর্তে সবাই উপস্থিত থাকলো, হৃদ সবার মাঝে নেই। হৃদ কোথায় আছে সেটা আসিফ নিজেও বলতে পারছে না, কারণ হৃদ কাউকে কিছু বলে কোনো কিছু করে না। তবে আসিফ হৃদের আদেশ অনুযায়ী পরিবারের সকল সদস্যদের 40 জন বডিগার্ড নিয়ে হৃদের বাংলোতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে সবাইকে হৃদের পার্সোনাল প্লেনে করে সুইজারল্যান্ড নিয়ে যাওয়া হবে। হেনা খান মায়াকে এক হাতে শক্ত করে ধরে রেখে যারা খান বাড়িতে থাকবে বাড়ি পাহারা দেওয়ার জন্য তাদের সবাইকে সবটা বুঝিয়ে দিচ্ছে।
ভালো করে কোনটা কিভাবে করবে। এতে করে মায়া চুপচাপ দাদির পাশে দাঁড়িয়ে থাকে, সবটা পর্যবেক্ষণ করতে থাকে নীরবে। মায়া এমন দেখাদেখির মধ্যে হঠাৎ করে চোখ যায় এক কোণে দাঁড়িয়ে থাকা আয়নের দিক। আর নিশ্চিপে মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে কাতর চোখে। আয়নের কষ্ট জর্জরিত হওয়ার বুকটা হঠাৎ করে হাহা করে উঠে। মায়ের বাঁকা চোখে চাউনির সাথে সাথে ঠোঁট মিষ্টি হাসি রেখা দেখে যাবৎ আয়ানের দিকে নিক্ষেপ করে রেখেছে মায়া। আর মায়ের এমন মিষ্টিভাষী হাসি দেখে মুহূর্তে আয়নকে শতবার ঘায়েল করে। ক্ষণে ক্ষণে মায়া আয়নকে নিচের দিকে তাকাতে দেখে খুশিতে চকচক করতে থাকে। ঠোঁট প্রসারিত করে হেসে উঠে আয়ন। বিগত কয়েকদিন যাবৎ ঠিক করে মায়ার সামনে আসে না, কথাও বলে না, মায়াকে এড়িয়ে চলে। আর আজ হঠাৎ করে আয়নকে মায়ের দিকে তাকাতে দেখে মায়া খুশি হওয়ার ধাপটা যেন আরও একটু বেশি হয়ে যায়। আর সেই হাসিটা ঠোঁটের ওপর ঝুলিয়ে আয়নের দিকে তাকাতে আয়ন মুহূর্তে নিজের চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকায়। এতে করে মায়ার মন ক্ষুণ্ণ হয়, গাল ফুলে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়নের পিছন থেকে। আয়নের হঠাৎ করে চুপ হয়ে যাওয়াটা মায়ের মোটেও ভালো লাগছে না, কেন যেন মেনে নিতে পারছে না। মায়া এমন গাল ফুলিয়ে রাখার মাঝে পরিবারের সদস্যরা একে একে সবাই ড্রয়িং রুমের মেন দরজা ধরে বাহিরে বের হচ্ছে গাড়িতে ওঠার জন্য। একে একে সবাই বের হতে হেনা খানের মায়ার হাতে চেপে ধরে মেন দরজা দিয়ে বের হওয়ার সময় মায়ার দরজার বাইরে পা রাখতেই খুঁচট খেয়ে উল্টে উপুর হয়ে পড়ে যায় দরজার বাইরে। মায়া পড়ার সাথে সাথে হেনা খান উত্তেজনার সাথে চিল্লে উঠে সাথে সাথে মায়াকে আঁকড়ে ধরে নিজের সাথে। পাশে থেকে আয়ান দ্রুততার সঙ্গে মায়ের হাত চেপে ধরে উঠে বসায়। বাকিরা সবাই গাড়িতে উঠে যাওয়ার কারণে হেনা খানের চিৎকার তেমন কেউ শুনতে পায়নি, পিছনের মানুষগুলো ছাড়া। আরাফ খান, আয়ান, আসিফ হেনা খানের সবাই সাথে ছিল বলে শুনতে পায়, এগিয়ে ও আসে। আর মায়াকে নিয়ে শুভ কাজে যাওয়ার সময় হুট করে দরজার সামনে এইভাবে মায়া পড়ে যাওয়াটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না হেনা খানের। তিনি বেশ উত্তেজনা নিয়ে মায়াকে নিজের বুকে আলগে রাখেন, চোখ টলমল অবস্থায়। কেন যেন এটা মেনে নিতে পারছে না। বের হয়ে দেরি হয়ে যাচ্ছে বলে হেনা খানের কথায় আরাফ খান তেমন একটা গুরুত্ব না দিয়ে হেনা খানকে সান্ত্বনা দিয়ে বলে, মায়া তেমন কিছু হয়নি, সব ঠিক আছে, চিন্তা করো না। এটা বলে হেনা খান এবং মায়াকে নিয়ে উঠে দাঁড়াতে চোখে পড়ল মায়ার কপাল পাঁচটা হালকা কাটা জায়গাটা। হেনা খানের মায়াকে নিয়ে গাড়িতে উঠে বসে গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু হেনা খানের মনটা অস্থিরতা ভুগছে, মায়াকে নিয়ে কিছুতে স্থির করতে পারছেন এইভাবে পড়ে যাওয়াটা নিয়ে। জিতের বাংলোতে এসে পৌঁছায় সবাই। টানা 30 মিনিট জার্নি করার পর এখন সবাই রেস্ট নিচ্ছে, এক একজন এক এক রুমে বসে। রিত আগে থেকে এখানে উপস্থিত ছিল বলে কারো কোনো সমস্যা হয়নি। আর কেউ মায়ার অস্বাভাবিকভাবে পড়ে যাওয়াটা রিতকে কিছুই বলেনি। আর বললেই বা কী হবে সেটা ভেবে নিয়ে মায়া চঞ্চলতার সাথে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। আজ যেন মায়ার আনন্দ আকাশ ছুঁয়েছে বরাবর। নিজের বিয়ে এতদিন পর সব কিছু স্বাভাবিকভাবে হতে চলছে মায়ার জীবনে। নিজের স্বপ্নটা পূরণ হতে চলছে নিজের ভালোবাসার মানুষটাকে নিয়ে। নিজের মানুষটাকে নিজের করে পেতে চলছে। সেই আনন্দে মায়া আজ নতুন করে মেতে উঠেছে। মায়ার এমন আনন্দে রিত সরল চোখে দেখে নিয়ে কিছু না বলে আয়ন দূর থেকে মায়াকে বারবার দেখছে এক দৃষ্টিতে। মায়ার স্বপ্ন সাজাতে গিয়ে নিজের স্বপ্নটা শেষ করতে হয়েছে আয়নকে। আর সেই কষ্ট আয়নের চোখে জল পড়ছে অজর ধারায়। কাকে দেখাবে আয়ান এই বুক ভরা ব্যথা? কাকে শোনাবে আয়ানের না বলা হাজারো ব্যথা? নিজের এমন চোখ জলের সাথে নিজেকে আড়াল করে ফেলে সবার অগোচরে কেউ দেখার আগে সবার কাছ থেকে আয়ান নিজেকে লুকাতে পারল। হৃদের চোখে ঠিকই ধরা পড়ে যায় সব কিছু, কিন্তু তারপরও রিত চুপ করে সবটা দেখে যায়। এই মুহূর্তে আয়ানকে কিছু বলা থেকে না বলাটাই বেস্ট মনে হচ্ছে হৃদের কাছে, কারণ যার কষ্ট তাকে একাই বয়ে নেওয়া উচিত। হৃদের এমন চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে মায়া হৃদের সামনে এসে দাঁড়ায়। মায়াকে হৃদের সামনে দাঁড়াতে দেখে হৃদ চোখ তুলে তাকাতেই মায়ের স্বাভাবিক বকিতে বলে ওঠে, আমি আইসক্রিম খাবো, আমাকে কেউ ফ্রিজ থেকে আইসক্রিম খেতে দিচ্ছে না কেন? মায়ের অসময় অস্বাভাবিকভাবে আইসক্রিম খাওয়াটা মোটেও পছন্দ হয়নি হৃদের। তাই মায়াকে স্পষ্ট ভাষায় হৃদ নিষিদ্ধ সুরে বলে ওঠে, আমি না করেছি তাই এই ঠান্ডা কোনো আইসক্রিম খাওয়া চলবে না তোমার।
কথা না বাড়িয়ে রেস্ট নাও, রুমে গিয়ে 3 ঘন্টা প্লেনে উঠতে হবে তোমার। হৃদের এমন ধমক সুরে কথা শুনে মুহূর্তে মায়া মন খারাপ করে হৃদকে একটা ভ্যাংচি কেটে চলে যায় হৃদের সামনে থেকে। মায়া যেতেই হৃদ নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ে। আর মায়া ঘুরতে ঘুরতে নিজের রুমে যাওয়ার সময় একটা কাজের মেয়ে মায়ের সামনে এসে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, ম্যাম, স্যার আপনাকে আইসক্রিম খেতে দিয়েছে না? বলে কি হয়েছে, আমি আপনাকে আইসক্রিম খেতে দিব, কিন্তু সেটা খাওয়ার জন্য আমার সাথে আপনার বাইরে যেতে হবে, যেখানে গেলে আপনি চুপি চুপি অনেকগুলো আইসক্রিম খেতে আবার চলেও আসতে পারবেন, কেউ দেখবে না। কি ম্যাম, যাবেন আমার সাথে? পরিচিত সার্ভেন্ট হয় মায়া আর অত শত না ভেবে খুশি হয়ে রাজি হয়ে যায় কাজের মেয়েটার সাথে যেতে। আর কাজের মেয়েটাও বিগত 2 বছর ধরে হৃদের বাসায় বিশ্বস্ততার সাথে কাজ করা। মায়া যেতে আর আপত্তি হয়নি, তাই কাজের মেয়েটির সাথে চুপি চুপি বাংলোর বাড়ির পিছনে দরজা ধরে বাইরে চলে যায় একা একা হৃদ ও বাকি সবাই চোখে ফাঁকি দিয়ে। হৃদ ব্যস্ততার সহিতেও কাজ করায় মায়া খবর নিতে পারেনি কোথায় আছে মায়া সেটা দেখবার। আর হৃদের সেই ব্যস্ততার সুযোগটায় কাজে লাগিয়ে মায়া আইসক্রিম খেতে চলে যায় কাজের মেয়ের সাথে। অন্ধকারচ্ছন্ন জনশূন্যহীন রাস্তা ধরে বেশ সময় ধরে মায়া এবং কাজের মেয়েটি হাঁটতে হাঁটতে আইসক্রিমের জন্য হাঁটতে হাঁটতে মধ্য রাস্তার মাঝে এসে হঠাৎ করে কাজের মেয়েটি মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, ম্যাম, আপনি আর হাঁটতে পারছেন না মনে হচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছেন আপনি। আচ্ছা, একটা কাজ করুন, আপনি এখানে একটু সাইড করে দাঁড়ান, আমি এই একটুখানি সামনে গিয়ে আপনার জন্য আইসক্রিম নিয়ে আসছি, কেমন? কাজের মেয়েটি এমন কথায় মায়া চারপাশে এক পলক তাকিয়ে থেকে মুহূর্তে ভয়ে চুপসে যায়। এতক্ষণ মেয়েটির সাথে থাকার ভয়টা না থাকলেও এখন যেন চারপাশে তাকিয়ে হঠাৎ করে ভয়টা জেগে বসে নিজের মধ্যে। গা শিউরে ওঠার মতো পরিবেশ দেখে মুহূর্তে মায়ের কাজে মেয়েটির হাত শক্ত করে চেপে ধরে চারপাশে তাকাতে তাকাতে ভীতু কণ্ঠে বলে ওঠে, আমি কোনো আইসক্রিম খাবো না রহিমা খালা, কাজের মেয়ের নাম, আপনি আমাকে বাসায় নিয়ে চলুন, আমার কেমন যেন খুব ভয় করছে। মায়াকে এমন করতে দেখে কাজের মেয়েটি দ্রুততার সঙ্গে নিজের হাতটা মাথায় হাত দিয়ে ছাড়িয়ে নিতে নিতে জোরপূর্বক হাসির চেষ্টা করে মায়াকে ভুলভাল বুঝিয়ে বলে ওঠে, ম্যাম, কিছু হবে না, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন, আমি আছি তো, আপনি এইটুকু দাঁড়ান, আমি এক্ষুনি আইসক্রিম নিয়ে আসছি। কথাটা বলে রহিমা মায়াকে কিছু না বলে দিয়ে উল্টো ঘুরে দৌড় লাগায় সামনে রাস্তা ধরে। মায়ের কিছু বলতে বলতে অন্ধকারে হারিয়ে যায় কাজের মেয়েটি। থতমত পরিবেশ, কোনো মানুষ জন না দেখে কান্নারত অবস্থা। চারপাশে তাকাতে তাকাতে পিছনে ঘুরে বাসা যেতে নিবে তার আগে আবারও চমকে উঠে চারপাশে ভালো করে তাকিয়ে, কারণ মায়া 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। কোন রাস্তা ধরে এখানে এসেছে সেটাই জানা নেই মায়ের। এমন বাজে পরিবেশে কিছু বুঝতে না পেরে রহিমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে জায়গায় বসে হাঁটু গেড়ে মায়ের সারা শরীর কেঁপে উঠছে ঠান্ডা আর ভয়ে। এমন তো অবস্থায় মায়া হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ে নিজের দুহাত নিজের মুখে ঢেকে নিয়ে ডুকরে কেঁদে ওঠে। আজ যেন মায়ের কান্নাটা মায়ার কথা বুঝতে নারাজ, ভয়ে শব্দ করে কান্নাও আসছে না গলা দিয়ে। মায়ের কান্নারত অবস্থা হঠাৎ করে আবারও দুপাশে পা এসে মায়ের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ করে আবছা অন্ধকারে কারো ছায়া মায়ের উপর পড়তেই ভেজা চোখ তুলে তাকায় সামনের ব্যক্তিটার দিকে। চোখের সামনে রহিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে মায়া জান ফিরে আসে। মায়া দ্রুততার সঙ্গে উঠে দাঁড়িয়ে ভয় সিটিয়ে যাওয়া অবস্থা রহিমাকে জড়িয়ে ধরে। মায়া জড়িয়ে ধরে, রহিমা বাঁকা হেসে মায়াকে জড়িয়ে ধরে। মায়ের আবেগী হয়ে রহিমাকে জড়িয়ে রাখা অবস্থায় হঠাৎ করে মায়ার গলা উল্টো টানে আহত সুরে শব্দ করে, হি। মায়া মুহূর্তে ঘেমে জপ জপ অবস্থা কাঁপা কাঁপা শরীরে আস্তে করে রহিমাকে ছেড়ে দিয়ে রহিমার সামনে দাঁড়িয়ে পড়ে। মায়া বড় বড় নিঃশ্বাস ওঠানামা করতে করতে অশ্রুসিক্ত চোখে তাকায় রহিমার দিকে। মায়া এক হাতে নিজের পিঠ ছুঁয়ে সেই হাতটা সামনে ধরতেই চোখের পলক রক্তরাঙা হাতটি মায়ের হাতে রক্ত দিকে তাকিয়ে থেকে আবার রহিমার দিকে তাকায় অবিশ্বাস্য চোখের কারণে। মায়া ভয় যখন রহিমাকে জড়িয়ে ধরে তখনই সে সুযোগটা কাজে লাগিয়ে রহিমা মায়ের পিঠের ওপর ছুরি বসায় দক্ষ হাতে। রহিমা মায়াকে নিজের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হেসে হঠাৎ করে উত্তেজিত হওয়ার বগিতে অভিনয় করতে করতে মায়াকে উদ্দেশ্য করে বলে উঠে,
ম্যাম ম্যাম আপনার কি হয়েছে? রক্ত কেন আপনার হাতে? উফ, আপনার তো পিঠে কেউ ছুরি মেরেছে, এখন কি হবে আপনার? মায়া পিছনের দিকে ছুরিটা দেখতে দেখতে বলে। কথাটা বলে আবারও মায়ার পিঠে ওপর ছুরিটাকে শক্ত হাতে চেপে ধরে আবারও মায়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে আবারও দক্ষ হাতে টেনে বের করে নির্দয় ভাবে। এতে করে মায়ার উচ্চ শব্দ চিৎকার করে উঠে ব্যথায় কাতর হয়ে নিচে বসে পড়ে। সাথে সাথে মায়াকে মাটিতে বসে কাতরাতে দেখে রহিমা মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, হাতে রক্ত রাঙ্গিত চুরিটা নিয়ে পড়ে আগে নেয় বলে উঠে, ম্যাম আপনি ঠিক আছেন তো? আপনার কষ্ট কি ঠিকঠাক দিতে পেরেছি আমি, নাকি কম হচ্ছে? আমি কি আপনার কষ্ট কম দিয়ে ফেলেছি নাকি? ম্যাম ম্যাম বলুন না ম্যাম, দুঃখী দুঃখী ভাব নিয়ে মায়ের কপাল ছুঁয়ে ছুঁয়ে টপ টপ করে ঘাম ঝরতে থাকে, আর সেই ঘাম গলা বেয়ে নিচে যেতে লাগে। এই ঠান্ডা মায়ের ব্যথা কাতরিয়ে নিভু নিভু চোখে রহিমার দিকে তাকিয়ে থেকে কাপা কাপা গলায় থেমে থেমে বলে উঠে, খালা আমি ওনার হৃদের কাছে যাব, উনিটাই তো যেতে পারবেন না শোনার। বাকি কথাগুলো শেষ করার আগে মায়া প্রাণপণ রহিমাকে ধাক্কা দিয়ে সোজা রাস্তা ধরে দৌড়াতে লাগে। রহিমা নিচে মাটিতে লুটিয়ে পড়ে, পিছনে তাকাতেই মায়াকে অন্ধকারে তলিয়ে যেতে দেখে। রহিমা দ্রুততার সঙ্গে চুরিটা নিয়ে গাড়ি থেকে উঠে দাঁড়িয়ে মায়ের পিছন পিছন দৌড়াতে থাকে, কিন্তু রহিমা এত চেষ্টা করে মায়াকে এই অন্ধকারের মধ্যে কোথাও খুঁজে পায়নি। মা এই রাতে আহত অবস্থায় নিজে নিজে হৃদের বাংলো বাড়িতে পৌঁছাতে পারবে না, সেটা রহিমা জানে। যদিও পৌঁছে যায় তো হৃদ অবধি পৌঁছাতে পারবে না, কারণ হৃদের বাংলো বাড়ির চারপাশে মানুষ দেওয়া রয়েছে যারা মায়াকে হৃদের কাছে পৌঁছানোর আগেই ধরে ফেলবে। তাই রহিমা হন্য হয়ে চারদিকে মায়াকে খুঁজতে থাকে, কারণ যারা রহিমাকে পাঠিয়েছে মায়াকে আহত অবস্থায় হলেও আটকে রাখার জন্য রহিমা কাছে, পরে তারা রহিমার কাছ থেকে মায়াকে নিয়ে যাবে। এখন তার আগেই মায়াকে হারিয়ে ফেললে রহিমের প্রাণটা হারাতে হবে ওদের কাছে। আর ছাড়া হৃদ এখন মায়ের খবর না নিল আর 1 ঘন্টা ঠিকই নেই সুইজারল্যান্ড যাওয়ার জন্য। তখন রহিমা বস থেকে হৃদ রহিমার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই যাই করতে হবে তা বিগত 1 ঘন্টার ভিতরে করতে হবে রহিমাকে। প্রপার প্ল্যান করে মায়াকে এখানে অবধি আনাটা ঠিক থাকলেও মা এভাবে পালিয়ে যাওয়া ছিল রহিমার জন্য বিষাক্ত কিছু। তাই রহিমা এত শত না ভেবে নিজেই নিজের মায়াকে এই অন্ধকার রাতে খুঁজতে থাকে। মা এলোমেলো অবস্থায় প্রাণপূর্ণ দৌড়াতে দৌড়াতে হৃদকে স্মরণ করতে থাকে। মায়া পিছন ফিরে তাকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সামনের দিকে একটা কার চলে আসে আকস্মিকভাবে। কারটি কড়া লাইট চোখে পড়তে মায়া এলোমেলোভাবে নিজেকে দুহাত চোখের সামনে ধরে রেখে ঠাই জায়গায় দাঁড়িয়ে পড়ে। মায়া পা ছুঁই ছুঁই করে গাড়িটা ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে। মায়া ডাকা অবস্থায় গাড়িটি থেকে হৃদ দ্রুততার সঙ্গে নেমে পড়ে, মায়াকে নিজের বুকে জড়িয়ে নেয়। মায়া নিজেকে কারো বুকের মধ্যে দেখতে পেয়ে হঠাৎ করে উত্তেজিত হয়ে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে হৃদ মায়াকে ছেড়ে দিয়ে বিশ্বস্ত সুরে বলে উঠে, হৃদ হৃদ আমি। হৃদের কণ্ঠে কানে আসতে মায়া জান ফিরে আসে। পরে নিজেকে শান্ত করে চোখ তুলে হৃদকে এক পলক দেখে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে ভয়ে। মায়া যে আঘাত পেয়েছে সেটা না জেনে মায়াকে জড়িয়ে ধরা অবস্থায় চারপাশে পরিবেশটা শুষ্ক চোখে পর্যবেক্ষণ করে নেয়। হৃদ চারপাশে পরিবেশ দেখে নিয়ে বুঝতে পারে এটা মায়া আর হৃদের জন্য ফাঁদ পাতা হয়ে মারার জন্য, আর সে ফাঁদে মায়াকে আটকেছে রহিমাকে দিয়ে। কে কারা এটা করেছে সে হৃদ জানে, কিন্তু এই ফাঁদটা আজকে পাতা হবে হৃদ ও মায়ার জন্য সেটা জানা ছিল নয় হৃদের। আর সেটা জানে কিছুক্ষণ আগে যখন মায়াকে নিজের রুমে না পায়, তখন হৃদ যখন মায়াকে রুমে পাঠিয়েছিল রেস্ট করার জন্য, তার বেশ কিছুক্ষণ পরে হৃদ মায়ার জন্য আইসক্রিম নিয়ে যায়। মায়াকে রুমের মধ্যে না পেয়ে সারা বাড়ি খুঁজে নিজের ফোনে সিসিটিভি ফুটেজ রেকর্ড দেখে সেখানে রহিমা মায়াকে পিছনে দরজা দিয়ে বের করতে দেখে, আর সেটাই দেখে হৃদ বুঝতে পারে হৃদের জন্য জাল পেতেছে মায়াকে দিয়ে। মায়া বিপদে আছে সেটা ভেবে কাউকে কিছু না বলে আশিককে ছোট্ট করে একটা মেসেজ রাখে যেন বাড়িতে সবাইকে দেখে রাখতে। হৃদ একটা জরুরি কাজে বাইরে যাচ্ছে, কিছুক্ষণের জন্য চলে আসবে। মেসেজটি করেই হৃদ মায়ার উদ্দেশ্য বের হয়ে যায়, আর মায়াকে খুব সহজে বের করে ফেলে, কারণ মায়ার হাতে অ্যাট্রিকটির মতো হৃদ লোকেশন ট্র্যাকিং
ম্যামও ফিট করা ছিল, যার কারণে মায়া কোথায় আছে সেটা হৃদ অনায়াসে জানতে পারত সবসময়। আজও সেটার মাধ্যমে মায়া অবধি পৌঁছায়। হৃদ চারপাশটা সূক্ষ্ম চোখে দেখে নিয়ে মায়াকে জড়িয়ে ধরা অবস্থায় শান্ত হয়ে উঠে বলে, হৃদ ভয় পেও না, আমি আছি তো। নিজের জীবনে বাজি রেখে হলো তোমাকে বাঁচাবো। কথা বলে মায়াকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে মায়ের পিঠের ওপর কাটা জায়গাটা হৃদের হাত পড়তে মায়া আঁক শব্দ করে মায়াকে শব্দ করতে রেখে কপাল কুচকে মায়াকে সোজা করে দাঁড় করিয়ে মায়াকে কিছু বলতে যাবে তার আগেই নিজের হাতের দিকে চোখ পড়তে চমকে ওঠে হৃদ। নিজের হাতে মায়ার রক্ত লাল হয়ে থাকতে দেখে উত্তেজিত সাথে হৃদ মায়াকে নিয়ে কিছু বলতে যাবে তার আগেই কেউ দক্ষ হাতে তীর মারে হৃদের গলায়। তীর মারার সাথে সাথে হৃদ শব্দ করে অন্যদিকে বাঁকা হয়ে জোরে গলায় লেগে থাকা তীরটি টেনে বের করে উপড়ে ফেলার পাশে। মায়া হৃদকে আহত হতে দেখে চিৎকার করে দুহাতে আঁকড়ে ধরে যাতে পড়ে না যায়। হৃদ ও মায়া এমন্ত অবস্থায় হঠাৎ করে আশপাশ থেকে 7-8টা বাইক এসে হৃদ এবং মায়াকে ঘিরে ফেলে। হৃদে ঝুঁকে থাকা অবস্থায় ঘাড় চেপে ধরে লাল লাল চোখে সবার দিকে এক পলক তাকায়, পরে নিজেকে ঠিক করে উঠে দাঁড়িয়ে ঝিম ধরা মাথায় ঝেড়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ায়। হৃদ দাঁড়াতেই পাশ থেকে আবারও তীর ছুঁড়ে হৃদের উদ্দেশ্যে হৃদ অবধি পৌঁছানোর আগে হৃদ দক্ষ হাতে সেটা ধরে ফেলে। পুনরায় আবার সেই ব্যক্তির ওপর ছুরি মেরে যে হৃদকে তীরগুলো মারছে, হৃদ তীরটা ব্যক্তিটি গলা বরাবর মারে যাতে করে ব্যক্তিটি গলা দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়, আর সাথে সাথে ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়ে। ব্যক্তিটি মাটিতে লুটিয়ে পড়তে সেদিকে বসে বস এক পলক দেখে নিয়ে নিজের মাথা থেকে হেলমেটটা খুলেই বলে উঠে, বলতে হবে বস, ইউ আর দ্য বেস্ট। তুই নিজেই বিষাক্ত তীর খেয়ে অন্যকে মারার ক্ষমতা রাখিস, ইউ আর টু গুড ম্যান। সামনে থেকে এমন কথা শুনতে হৃদ মায়ার সামনের দিকে তাকায়। চোখের সামনে সাব্বিরকে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ বাঁকা হাসে, আর মায়া অবাক হয়ে কাতর কণ্ঠে বলে ওঠে, সাব্বির ভাইয়া। মায়ার মুখ থেকে ভাইয়া ডাকটা শুনতে সাব্বির আহত সুরে বলে ওঠে, ঋতু পাখি, আমি তোমার ভাইয়া হতে চাই না, আমি তোমার দেওয়ানা হতে চাই। হৃদের মতো তোমার একজন দেওয়ানা হতে চাই। প্লিজ তুমি আমাকে ভাইয়া বলো না, খুব লাগে এখানটায় বুক দেখি। সাব্বিরের এমন কথায় মুহূর্তে মায়া চমকে উঠে হৃদের পিছনে লুকিয়ে পড়ে, আর হৃদ বাঁকা হেসে বলে ওঠে, দেওয়ানা একজনই হয়, আর সেটা হৃদ খান, সাব্বির শেখ, তাই না? বিগত 2 বছর ধরে আমার সম্পর্কে তথ্য জোগাড় করছিস আমাকে মারার জন্য, এমনকি তোর নিজের মুখে প্লাস্টার সার্জারি পর্যন্ত করিয়েছিস যাতে নিজের পরিচয় গোপন রাখতে পারিস আমার থেকে। কিন্তু দেখি না তোর এত কিছুর পরও তুই সেটা গোপন রাখতে পারিসনি। ইটস ভেরি ব্যাড, ইউ নো। নিজের লুকায়িত পরিচয় হৃদের সামনে চলে আসতে চমকে উঠে সাব্বির। হৃদ এত কিছু কি করে জানে, আর জেনে থাকলেও কিছু করেনি কেন? সব কিছু ভেবে নিয়ে কিছু বলতে যাবে হৃদ আবারও বলে ওঠে, আমি তো ভাবছি আমি এত কিছু জেনে তোকে কেন এখনও ছেড়ে রেখেছি। সেটাই তো, আসলে আমি আমার বিয়েটা শেষ হওয়া অপেক্ষায় ছিলাম, তাই তোকে কিছু করিনি। কিন্তু এখন তো দেখছি তোর তাড়াতাড়ি মরার ইচ্ছে, তাই তো তোর উড়ন্ত পাখা সাথে চলে এসেছিস মরতে। হৃদের কথা হু হু করে হেসে ওঠে সাব্বির, পরে হাসতে হাসতে বলে ওঠে, তোর মতো খেলোয়াড় সবাই হতে পারে না, সেটা আমি বিগত 2 বছর হারে হারে বুঝতে পেরেছি বস। কিন্তু সাথে গত 1 বছর বুঝতে পেরেছি যে তোর জান পাখিটা আমার ঋতু পাখির মধ্যে আটকে আছে, তাই ঋতু পাখিকে আমি আমার করে নিব তোর মরার পর। তোর টাইম আছে মাত্র আর 14 মিনিট। কিন্তু একটু আগে যাকে তুই মেরেছিস সেই ব্যক্তি তোকে খুবই বিষাক্ত বিষ তীর মেরেছিল। তোকে যা একটা মানুষের শরীরে প্রবেশ করার পর সেই ব্যক্তি যতই শক্তিশালী পুরুষ হোক না কেন, সেই ব্যক্তি মাত্র 15 মিনিটের মধ্যে অক্ষম হয়ে পড়বে, সাথে তার হাত পা সব কিছু কাজ করা বন্ধ করে দিবে, এমনকি সে মারাও যেতে পারে। সত্যি বলছিস? আর সবচেয়ে বড় কথা কি জানিস? তোকে সেই তীরটা মারা হয়েছে যেটা টাইম অলরেডি 1 মিনিট হয়ে গেছে, আর বাকি আছে 14 মিনিট। এর মধ্যে তুই রাম রাম একেবারে শেষ অচল হয়ে পড়বি, আর তুই নিঃশক্তি হলেই আমি তোকে মেরে নিব।
হা হা। সাবরির এমন কথা মায়া শক্ত করে হৃদকে জড়িয়ে ধরে বেখেয়ালিভাবে কান্না করতে করতে। আজ যেন মায়া হৃদের এমন আহত অবস্থার জন্য মায়া নিজেকে দোষী মানছে। সাথে ভাগ্য সবসময় মায়ার সুখের সময়টা কেড়ে নেয়। এখন কে জানে মায়া তার হৃদের অজানা ভাগ্যের কোথায় নিয়ে দাঁড় করায়। ভাগ্য কি দিবে হৃদ মায়ের ভালোবাসার পূর্ণতা পেতে, নাকি হারিয়ে ফেলবে আধারে আধারে, সাথে মিশে যাবে নিস্তব্ধতা দুটো। মায়া পাখি, দেখলে তো তোমার পিঠ থেকে কতটা রক্ত ঝরছে? সবটা শুধু তোমার জন্য হয়েছে। তুমি যদি আরও আগেই আমাকে বেছে নিতে ভালোবাসা, তাহলে আজ তোমাকে এতটা আঘাত পেতে হতো না। সব তোমার দোষে হয়েছে। তুমি আমাকে ছেড়ে এই হৃদকে ভালোবাসতে গিয়েছো কেন বলো? হৃদ তোমার ভালোবাসে না। আমি তোমায় সত্যিকারের ভালোবাসা। এখনও টাইম আছে। তুমি আমার কাছে চলে আসো, আমার হয়ে যাও। পরে আমরা দুজন মিলে এই হৃদকে জানে মেরে দিব। ও তো এমনিতেই আধা মরা হয়ে গেছে। 14 মিনিট পর এমনিতে মরে যাবে আমার হাতে। তোমাকে কিছু করব না। তুমি প্লিজ আমার কাছে চলে আসো লক্ষ্মী পাখি। সাব্বিরের এমন আদুরি সোহাগের কথা শুনে মায়া হৃদের বুকে মিশে থাকা অবস্থায় ঘৃণাত চোখে তাকায় সাব্বিরের দিকে। যেন এই পৃথিবী সব থেকে বেশি ঘৃণাটা করে সাব্বিরকে মায়া। মায়া এমন তাকানোর মধ্যে দিয়ে সাব্বিরকে রাগান্বিত কণ্ঠে বলে, আমি মরে যাব, তারপর আপনার হব না। আমার স্বামী, আমার তাকে ছাড়া মরণ মঞ্জুর। তারপর স্বামীকে ছাড়া নয়। মায়া হাড় কাঁপানো কথা মুহূর্তেই সাব্বির রেগেমেগে 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মায়া ও হৃদের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থেকে যেন মুহূর্তেই সব কিছু ধ্বংস করে দিবে সাব্বির। মায়ার কথা আর সাব্বিরের রাগান্বিত ফেস দেখে মুহূর্তে বাঁকা হাসে হৃদ। বউ তার জীবনে অন্তিমকাল পর্যন্ত হয়ে আছে, সেটা আরও অনেক আগে বুঝতে পেরেছিল হৃদ। শুধু সাব্বিরকে শোনানোর জন্য হৃদ এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন হৃদ মায়ের দুগাল আঁকড়ে ধরে কপালে আলতো করে একটা চুমু দিয়ে হৃদ মায়াকে নিজের বাহুতে একটানে জড়িয়ে ধরে। সাব্বিরকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ কাল আজ ছিল, আজও আছে। তুই কাঁচা খেলো হয়ে এসেছিস হৃদ খানের সাথে খেলতে। ইন্টারেস্টিং। একটা ভুরু উঁচু করে। তুই টানা 2 বছর প্ল্যানিং করেছিস আজকে দিনটার জন্য, কিন্তু তারপর আফসোস তুই সফল হতে পারলি না। কারণ কি জানিস? তুই আমাকে বেঁচে থাকার জন্য 14 মিনিট সময় দিয়েছিস। এটা তোর লাইফের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে। কারণ জানিস, আমাদের লাইফের সবচেয়ে বড় রুলস হলো শত্রুর আক্রমণের সময় 1 মিনিট ভিতরে কিভাবে নিজেকে বাঁচাতে হয় সেটা জানা থাকতে হয়। আর সেই জায়গায় তুই আমাকে ফিরি 13 মিনিট দিয়ে দিলি। আর এ থেকে বোঝা যায় তুই কতটা কাঁচা খেলোয়াড়। বাঁকা হেসে, তোর সাথে আমার পার্সোনাল প্রফেশনাল 2 দিক থেকে শত্রুতা রয়েছে। প্রফেশনাল হলে তোর বাবার সাথে বিজনেস শত্রুতা ছিল আমার, আর সেই সূত্র ধরে তোর বাবা তার বিজনেস ও প্রাণ দুটো হারায় আমার কাছে। আর তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে বিগত 2 বছর ধরে আমার উপর তথ্য জোগাড় করছিস। আর এজন্যই আমাদের ভার্সিটি পর্যন্ত গিয়ে ভর্তি হোস। এখান অবধি সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে আমার বউকে নিয়ে। হৃদ যখন আমাদের ভার্সিটিতে ভর্তি হয় তার ঠিক কিছুদিন পরই তোর নজর ওর ওপরে পড়ে আর ভালোবাসে ফেলেছিস আমার বউকে। কিন্তু তখনও তুই জানতিস না হৃদ খানবাড়ি বউ মানে আমার বউ। সেটা তুই মনে করতিস হৃদ আমাদের সম্পর্কে কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। কিন্তু আমি যখন হৃদের সাথে বডিগার্ড ঠিক করে দিই, আর বডিগার্ডদের জন্য তুই যখন আমার হৃদের সাথে কথা বা যোগাযোগ করতে পারছিস না, তখন বিষয়টি তোকে ভাবায় যে সাধারণ একটা মেয়ের জন্য তোর আর হৃদ খান নিজে এতটাই কড়া সিকিউরিটি দিবে না, তাই না? আর এটাও সূত্র ধরে তুই আবারও তথ্য জোগাড় করা অনুসন্ধানে লেগে পড়ছিস যে হৃদের সাথে আসলে আমার কি পার্সোনাল সম্পর্ক হতে পারে। তুই টানা 6 মাস পর বুঝতে পারছিস যে হৃদ আমার বউ। এটা শোনার পরই তোর সাথে আমার প্রফেশনাল শত্রুতা থেকে পার্সোনাল শত্রুতা আরও ধীরভাবে বাড়ল। কি ঠিক বলছি তো আমি? বাঁকা হেসে, এখানে শেষ হয়নি। হৃদ আমার বউ। এটা শোনার পর তুই চেষ্টা তো অনেক করছিস হৃদের সাথে যোগাযোগ করা, ওকে তোর ভালোবাসার জালে ফাঁসানো, কিন্তু তোর কোনো
চালেই সফলতা অর্জন করতে পারিসনি আমার জন্য, তাই বাধ্য হয়ে তুই ভার্সিটি আসিস আমার বউকে নিয়ে যেতে। সেটা আয়নের জন্য বিফল হয়ে তোর প্ল্যান। পরে ফিয়ার বিয়েতে আসি ছোট বাচ্চাকে নিয়ে আমাকে মেসেজও পাঠাস পার্সোনালভাবে। আর সব শেষে রইল আজকের ঘটনা, তুই ভাড়া করে রহিমাকে দিয়ে আমার বউকে এখানে আনলি, আঘাত করলি। এখন বল আমার তোর সাথে কি করা উচিত? তোকে তো ছেড়ে দেওয়া যাবে না, মেরে ফেলতে হবে। আমার বউয়ের আঘাত করার ফল সেটা তুই এমনিতেই পাবি। দাঁতে দাঁত চেপে যা হবে খুবই ভয়ানক কিছু। আই শিওর একটা ব্যক্তি ও জান নিয়ে ফিরে যেতে পারবে না এখান থেকে। এখন তোর দেওয়া বাকি 13 মিনিট, তোর ওপর বাড়ি পড়বে। রক্ত লাল চোখে তাকিয়ে থেকে হৃদের এমন কথা মুহূর্তে সাব্বির ফেস এ ভয়ের ছাপ স্পষ্ট ফুটে ওঠে। আর সে ভয় নিয়ে ভয়াত্মক কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলে, তুই শুরু থেকেই সব জানিস? সবটা জানি ছিল আমার, কিন্তু আমার বিয়ের জন্য অপেক্ষা করেছিলাম। তোর আমার সম্পর্ক তথ্য জোগাড় করতে সময় লেগেছে টানা 2 বছর, আর আমার জাস্ট 2 দিন। বাঁকা হেসে হৃদের কথা সাব্বির মুহূর্তে হিতাহিত জ্ঞান হারিয়ে সাথে ছেলেগুলো ইশারা করে হৃদের ওপর হামলা করতে। সাব্বিরের ইশারা পেয়ে সবাই এগিয়ে যায় হৃদের দিকে। হৃদ নিজের মাথাটা একটু ঝেড়ে নিয়ে সামনে গুন্ডাটি ছুরি দিয়ে আসা লোকটার বুকে বরাবর লাথি মেরে ছুরিটা নিজের হাতে নিয়ে নেয় দক্ষতার সাথে। পরে মায়াকে নিজের পিছনে নিয়ে সামনে এগিয়ে আসে। ওপর একটা গুন্ডাকে তার বুকে বরাবর নিজের হাত ছুরিটা বসিয়ে দেয়। ওই গুন্ডাটার হাত থাকা ছুরিটা নিজের হাতে নিয়ে অন্য হাতে গুন্ডার মুখ বরাবর ছুঁড়ে মারে, নিচে ফেলে দেয়। তার পাশে থাকা গুন্ডার বুক থেকে ছুরিটা টেনে বের করে পাশে থেকে এগিয়ে আসা অন্য একটা গুন্ডার গলায় বসিয়ে দিয়ে মেরে ফেলে। সেখান থেকে ছুরিটা আর একটা গুন্ডার পেটে নিয়ে ঢুকলো। সাথে সাথে পাশ থেকে আরও একটা গুন্ডা হৃদের হাতে বাহুতে ছুরি চালিয়ে দেয়। হৃদের বাহুতে ছুরি চালাতেই হৃদ খানিক পিছনে ফিরে নিজের হাতটা ছেড়ে নিয়ে গুন্ডা লোকটির দিকে কপাল কুঁচকে তাকায়, বলে গুন্ডার দিকে ছুরি হাতে নিয়ে এগিয়ে যেতে যেতে বলে উঠে, তোর দম আছে বলতে হবে, সব কটা থেকে তুই হিট করা পিস। কথা বলি গুন্ডাটিকে নিজের ছুরি দিয়ে গলা ফুস মারে, আর সাথে সাথে গুন্ডাটি মাটিতে লুটিয়ে পড়ে। সাব্বির ভাড়া করা গুন্ডাগুলো হৃদে একে একে সবাইকে মেরে দেখে। ক্ষিপ্ত হয়ে নিজের ছুরি হাতে এগিয়ে যায়। পরে হৃদের পিছন থেকে পিঠ বরাবর লাথি মারে। এতে করে হৃদ তাল সামলাতে না পেরে সামনের দিকে ঝুঁকে গিয়ে 2 কদম এগিয়ে যায়। আর মায়া পাশ থেকে হৃদের গাড়িটা আঁকড়ে ধরে রেখে চিৎকার করে ওঠে হৃদকে 26 লাথি মারার জন্য। মায়া চিৎকার থেকে হৃদ পিছন ফিরে মায়াকে চোখের ইশারা করে সান্ত্বনা দিয়ে কপাল কুঁচকে তাকায় সাব্বিরের দিকে। পরে চোখের সামনে সাব্বিরকে ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে পাশে থাকা গুন্ডাটিকে উল্টো ধরে বুকের মধ্যে ছুরিটা বসিয়ে মারতে মারতে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে, পিছন থেকে আঘাত করার স্বভাবটা আর গেল না তোর। এই নে, একে একে তোর সব কটা ভাড়া করা চামচাকে শেষ করে দিয়েছি। এখন আছিস তুই ও তোর ভাড়া করা 2টো চামচা, একটা রহিমা নামে মিস এলিনা এবং অন্যটা হলো ওদের একজন যাদের আমি মেরেছি। এখন তোদের পালা। হৃদের কথা শুনে সাথে সাথে সাব্বির রাগান্বিত হয়ে লাল চোখে তাকায় হৃদের দিকে। হৃদের হাত কাঁপতে দেখে বাঁকা হেসে বলে ওঠে, আমাদের মারার জন্য সেই সময়টা আর পাবি না তুই, কারণ তোর হাতে আর মাত্র 8 মিনিট আছে। পরে তুই শেষ, একদম অচল হয়ে পড়বি। হৃদ নিজের হাতের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই 8 মিনিট অনেক তোর চ্যাপ্টার ক্লোজ করার জন্য। কথাটা বলার সাথে সাথে হৃদ সাব্বিরের বুক বরাবর লাথি মেরে ছুরি দিয়ে হাতে পায়ে বরাবর আঘাত করে থাকে। পাশ থেকে রহিমা সাব্বিরকে হৃদের সাথে মারামারিতে পেরে উঠতে না দেখে কি করবে কিছুই বুঝতে না পেরে মায়ের দিকে ভুরু কুঁচকে তাকায়। পরে কিছু একটা ভেবে নিয়ে পাশ থেকে একটা ধারালো ছুরি নিয়ে মায়ের দিকে এগিয়ে যায়। হৃদ সাব্বিরের সাথে মারামারিতে ব্যস্ত থাকা আর মায়া হৃদের দিকে তাকিয়ে থাকার কারণে পিছন থেকে এলিনা মায়ের বাহু ধরে নিজের দিকে ঘুরিয়ে দক্ষ হাতে মায়ের পেট বরাবর নিজের হাতের ছুরিটা
ঢুকিয়ে দেয়। মায়ের পেটের মধ্যে ছুরিটা ঢুকাতে মায়ের চিৎকার করে আর শব্দ করে ওঠে। মায়ের শব্দ কানে আসতে হৃদ চমকে ওঠে। পিছন থেকে সাব্বিরকে ছেড়ে দিয়ে মায়ের দিকে তাকায়। পরে মায়ের পেটে এলিনাকে ছুরি ঢুকাতে দেখে হৃদ হাঁক ছেড়ে চিৎকার করে বলে, এই। হৃদের চিৎকারের সাথে সাথে এলিনা নিজের হাতে ছুরিটা টেনে বের করে, আবার নির্দয়ের সাথে মায়ের পেটের ভিতর ঢুকিয়ে দেয়। হৃদের দিকে তাকিয়ে থেকে এলিনা মায়াকে পরপর দুবার ছুরি দিয়ে আঘাত করার সাথে সাথে হৃদ স্তব্ধ হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ে। মায়ের দিকে পাথরে মূর্তির মতো তাকিয়ে থাকে। হৃদ দাঁড়ানোর সাথে সাথে পিছনে থাকা গুন্ডাটি হৃদের মাথা বরাবর লাথি দিয়ে বাড়ি মারে। পরপর দুবার আর এক করে হৃদ মাথা নিয়ে অজরে ধারা রক্ত ভয়কে থাকে। রক্তে হৃদের সারা কপাল বেয়ে গলা নিচ পর্যন্ত যাচ্ছে, আর হৃদ সাথে সাথে মাটিতে হাঁটু ঘিরে বসে পড়ে। কিন্তু হৃদের এই দিকে কোনো খেয়াল নেই। হৃদ মায়ের দিকে পাথরের মতো তাকিয়ে আছে। এলিনা জানতো হৃদকে দুর্বল করার জন্য মায়াই এক নাম্বার হাতিয়ার, তাই সেটা কাজে লাগিয়েছে এলিনা। মায়াকে পরপর দুবার বারবার পেটের মধ্যে ছুরি লাগানোর পর মায়া অচল অবস্থায় টলমল চোখে মাটিতে লুটিয়ে পড়ল। আর মায়ার রক্ত মাটি ভেসে যাচ্ছে মুহূর্তেই। মায়ার এমতো অবস্থায় মধ্যে সাব্বির পরপর লাঠি দিয়ে হৃদকে এলোপাথারি আঘাত করতে থাকে, কিন্তু এতে করে হৃদ একটু শব্দ পর্যন্ত করছে না। শুয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে মায়ার দিকে পাথরের মতো করে। মায়া মাটিতে শুয়ে থাকে, হৃদের দিকে নিভু নিভু চোখে তাকিয়ে থেকে কাঁপা কাঁপা স্বরে থেমে থেমে এক হাত বাড়িয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে, আপনি ওদের বলুন না আমাদের ছেড়ে দিতে, ওরা হয়তো জানে না আর দুদিন পর আমাদের বিয়ে সুইজারল্যান্ডে, জানলে হয়তো আমাদের ছেড়ে দিবে, তাই না? আপনি জানেন না আমার আপনার নামে মেহেদি পরা খুব ইচ্ছে। আগের বার বিয়েটিতে আপনার জন্য পড়তে পারিনি তো আমি, আর এখন মরে গেলে আমার সাথে সাথে আমার সব স্বপ্নগুলো অপূর্ণ রয়ে যাবে। তাই আপনি ওদের বলুন না আমাদের দুজনকে ছেড়ে দিতে। আর আপনি রহিমা খালাকে বলুন না আমার পেট থেকে ছুরিটা না ঢুকিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। এই আঘাতে আমি ঠিক করে নিঃশ্বাসটাও নিতে পারছি না। আপনি দেখুন না আমার সাথে কি হচ্ছে। আপনার সব ভালোবাসা আমার পেট থেকে ওরা বের করে দিচ্ছে তো। মায়ের এমন সব কথায় হৃদ স্তব্ধ হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে শুনতে থাকে। মায়ের কথাগুলো হৃদের কান অবধি পৌঁছাতে পারলেও হৃদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারছে না। হৃদ পাথরের মূর্তির মতো শক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে, আর হৃদের কপাল ছুঁয়েছে টপ টপ করে রক্তের ফোঁটা পড়তে থাকে, আর হৃদের হাত পা অচল হতে থাকে ধীরে ধীরে বিষ শরীরে থাকার কারণে। একটা সময় হৃদ সাব্বিরের আঘাতে আর নিজের শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে মাটিতে লুটিয়ে পড়ে। মায়ার দিকে তাকে একটা হাত বাড়িয়ে দিয়ে ধরার চেষ্টা করতে করতে হৃদের এমন তো অবস্থা, মায়া আবারও বলে উঠে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে, আমি আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই, আপনাকে ভালোবাসতে চাই, আমি মরতে চাই না। মায়ার বাকি কথাগুলো শেষ করার আগে এলিনা পাশ থেকে মোটা ভারী লোহার পদার্থে রড নিয়ে মায়ার মাথায় সজোরে আঘাত করে। আর এটা দেখে হৃদ মাটিতে পড়ে থাকা অবস্থায় এক হাতে মাটি থাপ্পড় দিয়ে দিতে কান্না করতে করতে চিৎকার করে বলতে থাকে, নো 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 আপ। ঠাস করে বাড়ি মারে এলিনা মায়ের মাথায় প্রাণ পূর্ণ শক্তি প্রয়োগ করে। এতে করে মায়া হৃদের দিকে বাড়িয়ে দেওয়া হাতটা ঠাস করে নিচে পড়ে যায়, আর হয় মায়ার হাতে থাকা কাচের চুড়িগুলো ভেঙে চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আর মায়ার মাথায় আঘাত করার সাথে সাথে জায়গায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হৃদের দিকে তাকিয়ে থেকে এলিনা মায়ের মাথায় বাড়ি মারার কারণে মায়ের মাথাটা জায়গা থেতলে যায় ও মায়ার মস্তিষ্কটা ফাটা মাথা নিয়ে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এলিনা আবারও মায়াকে আঘাত করতে নিবে, তার আগে হৃদ পাশ থেকে ছুরিটা নিয়ে এলিনার গলা বরাবর ছুঁড়ে মেরে এলিনার মাথাটা দেহ থেকে আলাদা করে দেয়, আর এলিনার দেহটা মায়ার পায়ের কাছে লুটে পড়ল। এটা দেখে পাশ থেকে সাব্বির ক্ষিপ্ত হয়ে হৃদকে মারার জন্য আসতে হৃদের সাথে সাথে উল্টো ঘুরে উঠে সাব্বিরের মাথাটা ও দেহ থেকে আলাদা করে দেয়। হৃদ
এগিয়ে গিয়ে সবাইকে মেরে ফেলল। দেখে অবশিষ্ট বেঁচে থাকা গুন্ডটি দৌড়ে পালিয়ে যেতে নেয়। হৃদ পিছনে ছুরিটা ছুঁড়ে মারে গুন্ডাটার পিঠ বরাবর। এতে করে এই গুন্ডাটাও সবার মতো করে মারা যায়। হৃদ সবাইকে দক্ষ হাতে মেরে ফেলে পিছন ফিরে মায়া মাটিতে পড়ে থাকা দেহটি দিকে তাকায়। হৃদের সারা শরীর রক্ত ছড়াছড়ি হয়ে আছে। হৃদের সারা শরীরে রক্তে মাখামাখি, আর হৃদের কাঁপন্ত শরীরের সাথে আদো আদো চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। দুলতে দুলতে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে হৃদ। মায়ের সামনে হাঁটু গেড়ে বসতে আসিফ, আশিক, আয়ান, খান বাড়ি উপস্থিত থাকা প্রত্যেকটা সদস্য হাজির হয় হৃদ যেখানে আছে সেখানে। আয়ান চারপাশে লাশের ছড়াছড়ি দেখে হৃদকে খুঁজতে থাকে। পরে হৃদকে পিছন থেকে একটা লাশের সামনে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে দ্রুততায় এগিয়ে এসে হৃদের সামনে পড়ে। মায়ের দিকে না তাকিয়ে উত্তেজিতর সাথে হৃদকে বরাবর দেখতে বলে ওঠে, কি হয়েছে হৃদ, তোর এত রক্ত কেন? তোর শরীরে এখানে এত লাশ কেন? আর তুই এখানে কি করে এলি? আর মায়া কোথায়? ওকে বাড়িতে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কথা বলছিস না কেন হৃদ? আয়নের উত্তেজিতর সাথে বারবার হৃদকে ডাকলো। হৃদ কোনো রকম কথা বলছে না, নড়াচড়াও করছে না। পাথরের মূর্তির মতো হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের দিকে। আয়ান হৃদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতে চোখের সামনে মায়ার থেতলে যাওয়া লাশটি দেখতে ঠাস করে মাটিতে বসে পড়ে বাকরুদ্ধ হয়ে। আয়ান মাটিতে বসার সাথে সাথে হৃদ ঢলে পড়ে মায়ের পিঠের ওপর। হৃদের মাথাটা মায়ের পিঠের ওপর আর শরীরটা বাইরে মাটিতে। হৃদের মায়ের জন্য অতিরিক্ত মাত্রার চাপ এবং হৃদের শরীরে সাব্বিরের দেওয়া বিষটা পড়া আর নিতে পারেনি কোনো কিছু। জায়গা ঢলে পড়ে মায়ার ওপর। হয়তো মায়ার সাথে সাথে হৃদও সবাইকে ছেড়ে এই দুনিয়ায় মায়া ত্যাগ করেছে, আবার হয়তো না। আয়ানকে বসে থাকতে দেখে পরিবারের সবাই এগিয়ে এসে হৃদকে মায়ার দিকে। পরে মায়া আর হৃদের এমন অবস্থা দেখে হেনা খান হৃদের সামনে হাঁটু গেড়ে বসে চিৎকার করে সাথে সাথে আয়নের কোলে ঢলে পড়ে। নিজের নিঃশ্বাস আটকে জায়গায় মৃত্যুবরণ করে আয়নের কোলে। আর আরাফ খান, হৃদ, মায়া এবং হেনা খানের অবস্থা পাথর হয়ে যায়। আর মায়ার বাবা মা মেয়ের অবস্থা দেখে জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। খান পরিবারের মুহূর্তে আনন্দ মহল থেকে চিরন্তন কান্না মহলে পরিণত হয়েছে। সমাপ্ত। হয়তো সব গল্পের শেষটা খুব যে হ্যাপি দিয়ে শেষ হবে এটা নয়, কিছু কিছু গল্পের শেষটা দুঃখেরও হয়। তবে আসার কথা হচ্ছে আপনারা যদি সিজন 2 চান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। সে পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবেন। হৃদ আর মায়ার মৃত্যুতে আমার মতো আপনারা কষ্ট পেন না ভাই, এটা তো গল্প। গল্প সবসময় গল্পের মতোই দেখবেন, বাস্তবতার সাথে কখনো মিলাতে যাবেন না। আর কষ্ট পাওয়ার কিছুই নেই। এটা হয়তো বা স্যাড ছিল, এরপর হ্যাপি থাকতে পারে।